ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ঘরোয়া ফুটবলে ফিক্সিং কাণ্ড খতিয়ে দেখতে বাফুফেকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পরে সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। সেই সঙ্গে বাফুফেকে আরো সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ঢাকা ওয়ান্ডার্সের স্পট ফিক্সিং ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। তরুণ সমাজকে এগিয়ে নিতে এবং ক্রীড়াঙ্গনকে ধসের হাত থেকে রক্ষায় সর্বোচ্চ নজরদারির তাগিদ এনএসসি সচিব আমিনুল ইসলামের। দেশের ঘরোয়া ফুটবলে কম বেশি ফিক্সিংয়ের প্রভাব থাকলেও এবার যেন এক ধাপ এগিয়ে আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঢাকা লিগের এক সময় সাফল্যমণ্ডিত দলটি জড়িয়েছে স্পট ফিক্সিংয়ের মতো কালো অধ্যায়ে। খেলা চলাকালীন মাঠের বাইরে থেকে পাওয়া ইশারায় পোস্ট ছেড়ে দেওয়ার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। ওয়ান্ডারার্সের স্পট ফিক্সিংয়ের এই বিষয়টি নজরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের। মাঠের খেলায় এমন অনৈতিক পন্থায় উদ্বিগ্ন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। ফিক্সিংটা কিন্তু আসলে কারোর জন্যই ভালো না, দেশের জন্য ভালো না, ফেডারেশনের জন্য ভালো না, এবং সার্বিকভাবে কিন্তু স্পোর্টসের জন্য ভালো না। তো এখন জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্পোর্টস অঙ্গনগুলোকে দেখভাল করে, স্পোর্টস অঙ্গনগুলোকে সুপারভাইজ করে অ্যালোকেশন অফ বিজনেস অনুসারে, তো ওই অর্থে তো আসলে জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়গুলি বাফুফের সাথে কথা বলবে। ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং রোধে বাফুফেকে আরো সতর্ক হওয়ার আহ্বান এনএসসি সচিব আমিনুল ইসলামের। বাফুফের নজরদারি ছিল, নিঃসন্দেহে ভিজিলেন্স ছিল। তো আমরা যদি যেহেতু বিষয়টা শনাক্ত হয়েছে, উত্থাপিত হয়েছে, বাফুফের নজরদারি আরেকটু বাড়িয়ে দেওয়া, বাফুফের সার্ভেলেন্স ভিজিলেন্স আরেকটু বাড়িয়ে দেওয়া, যাতে এই বিষয়গুলি সীমিত হয়ে যায়, এই বিষয়গুলি সম্প্রসারিত না হতে পারে এবং বিষয়গুলির জন্য এখানেই শেষ হয়ে যায়। পাতানো ম্যাচ দেশের তরুণ সমাজ ও ক্রীড়াঙ্গন ধ্বংসে কাজ করে বলে মনে করে জাতীয় ক্রীড়া পরিষদ। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ নজরদারি তাগিদ এনএসসির। যদিও এই নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বাফুফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 2.5 সেন্টিমিটার। Can you guess that? 2.5 সেন্টিমিটার। ওকে। বিপিএলে চট্টগ্রাম এবং সিলেটে যে পরিমাণ বাউন্স হয়েছে বলে, তার চাইতে মিরপুরে সে বাউন্সটা 2.5 সেন্টিমিটার বেশি হয়েছে। ওকে। এবং এই যে বাউন্সের কথা বলছিলাম, সবচেয়ে বেশি বাউন্স প্রোভাইড করছেন এই বিপিএল তাসকিন আহমেদ, তার কাছ থেকে দেখা যাচ্ছে। বাট এখানে একটা ব্যাপার আছে, তাসকিন আহমেদের বলের যে বাউন্স, তার চাইতে বেশি বাউন্স করছে রাজশাহী টিমের ব্যাংক চেক। ছোট গল্পের মতো যেন শেষই হচ্ছে না, এর রেস সমালোচনার পর দেয়া হচ্ছে আর কদিন পরেই বাউন্স। এবারে টুর্নামেন্ট সেরা করতে চেয়েছিল বিপিএল, কিন্তু নানা ধরনের খবরের শিরোনামে সেরা হয়ে রইল দুর্বার রাজশাহী। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। তাসকিনের সেই শঙ্কাই অবশেষে হলো সত্যি। মাঠের উইকেটে বাউন্স না হলেও নিয়মিতই বাউন্স হচ্ছে রাজশাহীর দেয়া চেকে। পাবো বলেও পাওয়া হলো না পাওনা টাকা। বিপিএল, দুর্বার রাজশাহী আর চেক বাউন্স, এই তিনটি শব্দই যেন বিনি সুতোয় গাঁথামালা। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের বাইরের কাণ্ডে বারবার বিতর্কিত হচ্ছে রাজশাহী। কিট, ব্যাকপ্যাক আর হেলমেট থেকে শুরু করে স্ন্যাক্সটাও খেতে হতো ক্রিকেটারদের নিজেদের টাকায়। কথা ছিল সিলেট পর্ব শেষে খেলোয়াড়দের হাতে উঠবে টাকা, কিন্তু অর্থ নয়, ব্যাংক থেকে এলো বাউন্স। টাকা নামক পাখিটির উড়ে আসতে বিলম্ব হওয়াতে ঢাকা পর্বে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল বিদেশি খেলোয়াড়রা। বাইলজের নিয়ম ভেঙে দেশি খেলোয়াড় নিয়েই ম্যাচ খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবির বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হয়ে খেলতে নেমে সেই ম্যাচে আবার আসে জয়ও। এখনো বেঁচে আছে প্লে অফের স্বপ্ন। মাঠের পারফরম্যান্সে এবার নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছে রাজশাহীর কর্তৃপক্ষ। তাই তো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে আর কোনো প্রকার বাধা আসার প্রশ্নই জাগে না। কিন্তু বাধা যেন ফিরে এসেছে বাউন্স রূপে। রাজশাহীর একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন ব্যাংকে টাকা না থাকায় মঙ্গলবারেও হলো অমঙ্গল, অর্থাৎ চেক হয়েছে বাউন্স। এদিকে পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে রাজশাহীর মালিক জানিয়েছিলেন তারা নাকি সবসময় বোনাস দিয়ে থাকেন, কিন্তু যে দলের ব্যাট, প্যাড ও হেলমেটের মতো নাজুক অবস্থা পেমেন্ট ইস্যুতেও, সে দলে বোনাস হওয়া তো এক বিলাসিতার নাম। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।
বিপিএল এর চেক যেমন বাউন্স হচ্ছে তেমনি বাউন্স হচ্ছে বিসিবির কঠোর হওয়ার হুঁশিয়ারিও। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহীর বিপক্ষে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। দলটার পরিকল্পনা মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। তবে পেমেন্ট জটিলতায় বিসিবির ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি। এবারের বিপিএলে যত আনইভেন বাউন্স হয়েছে মাঠের খেলায় তার চেয়ে বেশি হয়তো চেক বাউন্স করেছে রাজশাহীর ক্রিকেটারদের। চেক বাউন্স হওয়ায় বিপিএলের চট্টগ্রাম পর্বে অনুশীলন বর্জনের পর ম্যাচ না খেলার হুমকি দিয়ে 25% টাকা নগদ পায় রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার। এরপর দ্রুতই আরও 25% টাকা দেবার কথা থাকলেও নানা নাটকীয়তায় বিপিএলের ঢাকায় দ্বিতীয় পর্ব শুরুর আগের দিন ক্রিকেটারদের 25% চেক দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেই চেক জমা দিলেও টাকা পাননি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিসিবিতে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে সভায় বসেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিল। এই মিটিং শেষে রাজশাহীর ফ্রাঞ্চাইজির বিপক্ষে কঠোর কোনো সিদ্ধান্ত আসবে এমন প্রত্যাশা ছিল সবার, কিন্তু কেন জানি নমনীয় বিসিবি। কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কমিটমেন্ট করেছে, কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে। রাজশাহীর এবারের পেমেন্ট জটিলতা আগের সব ঘটনাকেই ছাপিয়ে গেছে। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা এই ফ্রাঞ্চাইজির বিপক্ষে কেন আইনানিক ব্যবস্থা নিচ্ছে না বিসিবি, এমন প্রশ্ন ছিল নাজমুল আবেদিন ফাহিমের কাছে। বিপিএলের ব্যাংক গ্যারান্টি না দেবার পরও একাধিক দলকে খেলতে দেয়ায় পেমেন্ট জটিলতার দায়ভার কি এড়াতে পারে বোর্ড? এগুলো কিন্তু সব লিগ্যাল পেপার করা আছে, লিগ্যাল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে। উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট, সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। বাট হয়তো আমরা আরো কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। এদিকে চিটাগাং কিংসের ক্রিকেটার পারভেজ ইমনের সাথেও পেমেন্ট নিয়ে হয়েছে জটিলতা। টাকা গাছে ধরে না, তার প্রতি অসন্তুষ্ট, তাই টাকা দেয়নি এমন স্টেটমেন্ট দিয়েছেন দলটির স্বত্বাধিকারী। বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। হয়তো একটা দল ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, একজন খেলোয়াড় ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, বাট আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে। টিকিটের লভ্যাংশ পাবার দাবিটা দীর্ঘদিন থেকে করে আসছিল বিপিএলের দলগুলো। এবারের আসরে ভালো প্রফিট হলে তা ফ্রাঞ্চাইজিদের সাথে ভাগাভাগি করে নেবার কথা বলছে বিসিবি। কিছুটা প্রফিট করতে পেরেছি, ওই জায়গায় থাকি, আমাদের চেষ্টা থাকবে, আমাদের ইন্টেনশন আছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটা পার্ট করা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শেষের পথে বিপিএলের এবারের আসরের লিগ পর্ব। এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এদিকে শেষ চারের দৌড়ে আছে রাজশাহী, চিটাগাং এবং খুলনা, যদিও কাগজে কলমে এখনো সুযোগ আছে ঢাকা ক্যাপিটালসের সামনে। প্লে অফে যেতে কোনো দলের সামনে এখন কি সমীকরণ, বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। সেই সাথে বুধবার দুপুর 1:30টায় চট্টগ্রাম মুখোমুখি হবে রংপুরের, আর 6:30টায় ঢাকা লড়বে বরিশালের বিপক্ষে। বিপিএলের এবারের আসরে জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই। এখন পর্যন্ত শেষ চার নিশ্চিত করে টেবিল টপার রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলের বাকি দুটি করে ম্যাচ, যেখানে একটিতে জয় পেলেই প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করবে রংপুর বরিশাল। তবে বাকি দলগুলোর অবস্থা কি? একমাত্র দল হিসেবে লিগ পর্বের খেলা শেষ দুর্বার রাজশাহীর। এদিকে খুলনা যদি শেষ 2 ম্যাচে জয় পায় তবে রাজশাহীর প্লে অফে যেতে চিটাগংকে হারতে হবে শেষ 3 ম্যাচে। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান চিটাগং কিংসের। বাকি 3 ম্যাচের 2টিতে জয় পেলে নিশ্চিত হবে তাদের প্লে অফ। তবে 1 ম্যাচ জিতলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে এগিয়ে থাকলেই প্লে অফে যাবে চিটাগং কিংস। এছাড়া খুলনা শেষ 2 ম্যাচের একটিতে হারলেও রান রেটে এগিয়ে থাকলে প্লে অফ নিশ্চিত করতে পারবে চিটাগং। আর 3 ম্যাচের 3টিতে জয় পেলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগও থাকবে দলটার সামনে। 8 পয়েন্ট নিয়ে 5-এ থাকা খুলনা টাইগার 3 ম্যাচের 3টিতে জয় পেলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগও থাকবে দলটার সামনে। 8 পয়েন্ট নিয়ে 5-এ থাকা খুলনা টাইগার্সের বাকি 2 ম্যাচ, শেষ 2 লড়াই জিততে পারলে তারা নিশ্চিত করবে প্লে অফ। তবে 1 ম্যাচে জিতলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে চিটাগং কিংসকে হারতে হবে বাকি 3 ম্যাচে।
অন্যদিকে কাগজে কলমে এখনও প্লে অফের রেসে আছে ঢাকা ক্যাপিটালস। বাকি 2 ম্যাচে তো জিততে হবেই, সেই সাথে চিটাগং এবং খুলনা যদি তাদের সব ম্যাচ হেরে যায় তবেই ঢাকার সামনে আসবে সুযোগ। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে ঢাকা ক্যাপিটালসের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আইসিসি নারী ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। বোলিং র্যাঙ্কিং এ ঠিক 10 নম্বরে অবস্থান এই টাইগ্রেস স্পিনারের। মঙ্গলবার নারী র্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি, যেখানে নাহিদার সঙ্গে উন্নতি হয়েছে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের। সবশেষ উইন্ডিজের বিপক্ষে সিরিজ হারলেও বল হাতে 4 উইকেট শিকার করেছেন নাহিদা। বিপরীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 2 উইকেট নেয়া রাবেয়া 8 ধাপে গিয়ে উঠে এসেছেন 31 নম্বরে। আরেক লেগ স্পিনার ফাহিমা 6 ধাপে গিয়ে আছেন 50 নম্বরে। ব্যাটারদের মধ্যে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা এগিয়েছেন 4 ধাপ, আর 39 নম্বরে উঠে এসেছেন দীর্ঘদিন পর দলে ফেরা শারমিন আক্তার সুক্তা। অবশেষে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাকে স্বাগত জানিয়েছে ইংলিশ লিগের এই ক্লাবটি। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে স্বাগত জানাতে শেফিল্ড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়কে। হামজার একটি ছবি প্রকাশ করেছে, ক্যাপশনে লেখা হয়েছে বাংলাদেশি ব্লেড। একই সাথে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই ফুটবলার জানিয়েছেন ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ফেরানোই হবে তার মূল লক্ষ্য। অনেক আগে থেকেই হামজার খেলার ভক্ত ছিলেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সেই সুবাদেই এবার এই বাংলাদেশিকে নিজেদের ডেরায় ফিরিয়েছে এই ক্লাবটি। 2025 সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা এবং অ্যামেলিয়া কেয়ার। এবারই প্রথম আইসিসির সেরা ক্রিকেটার তকমা পেয়েছেন এই ভারতীয় স্পিডস্টার। বর্নিল 1 বছর পারফরম্যান্সের জন্য জিতে নিলেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। বর্ষসেরা হয়ে বুমরা পেছনে ফেলেছেন ইংল্যান্ডের 2 ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়া ট্রাভিস হেডকে। এর আগে ভারতের রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, অশ্বিন ও বিরাট কোহলি জিতেছিলেন এই পুরস্কার। অন্যদিকে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কার ও হয়েছেন প্রথমবার বর্ষসেরা। জিতে নিয়েছেন র্যাচেল হো ফিন্ড ট্রফি। তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভরভার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে। জাতীয় দলের পর এবার ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেও সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছেন রোহিত কোহলিরা। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ব্যর্থ হওয়ার পর রোহিতকে প্রকাশ্যেই খোঁচা দিয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। বললেন বোর্ডের চুক্তি বাঁচানোর জন্য নাকি ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। বিরাট, রোহিত, গাভাস্কার, ভারতের সাবেক ও বর্তমানদের লড়াইটা যেন দিন দিন রূপ নিচ্ছে সাপে নেউলের সম্পর্কে। কেহ কারে নাহি ছাড়ে সমানের সমান। রোহিত কোহলিদের লড়াইটা ফর্মের সঙ্গে সুনীল গাভাস্কারের সঙ্গেও। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পর বোর্ড ও কোচের দাবি মেনে রঞ্জি ট্রফি খেলছেন কোহলি, রোহিত সহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররা। যেখানে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেও বাজে ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন রোহিত শর্মা। 2 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 3 ও 28 রান। সঙ্গে জয়সওয়ালের ব্যর্থতার দিনে মুম্বাই হেরেছে জম্মু কাশ্মীরের কাছে। আর তাতেই সুযোগ পেয়ে যান সুনীল গাভাস্কার। ভারতের এক সংবাদ মাধ্যমে করা মন্তব্যে প্রশ্ন তোলেন ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি নিয়ে। দাবি করেন বোর্ডের চুক্তি বাঁচাতেই রঞ্জি খেলেছেন সিনিয়ররা। বিসিসিআই এবং কোচ বলার কারণেই রঞ্জিতে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেটাররা। ইচ্ছা না থাকলেও হয়তো খেলেছে। গত আসরে ঈশান কিষান ও শ্রেয়াস ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিল। সেরকমটা যাতে না হয় সেই কারণে হয়তো রোহিতেরা রঞ্জি খেলেছে। গাভাস্কারের যুক্তি, রোহিত জয়সওয়ালদের কারণে বিপদে পড়েছেন মুম্বাইয়ের হয়ে দারুণ ফর্মে থাকা কিছু ক্রিকেটার। একাধিক সেঞ্চুরি ও 50 হাঁকানো আয়ুষ মাত্রে বাদ পড়েছেন দল থেকে। আর এ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সাবেক ভারতীয় এই অধিনায়ক। রোহিত শর্মা ও জয়সওয়াল খেলা মানেই মুম্বাই একাদশ থেকে আয়ুষ মাত্রের বাদ পড়া। অথচ সে কয়েকটি শতক ও 50 হাঁকিয়েছে চলতি আসরে। আশা করি 2 সিনিয়রের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন এই তরুণ এবং তাদের দক্ষতা নিজের ব্যাটিং সামর্থ্যে যোগ করতে পেরেছেন। গাভাস্কারের সঙ্গে মানসিক দ্বন্দ্বের বিষয়টি গোপন রাখেননি রোহিত শর্মাও। ভারতীয় গণমাধ্যমের খবর, কমেন্ট্রিতে সমালোচনা করায় তেতে আছেন রোহিত। সাবেক এই অধিনায়কের নামে নাকি বোর্ডের কাছে নালিশও করেছেন তিনি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।
ফুটবলের উজ্জ্বল নক্ষত্র থেকে পথ হারানো এক জাদুকরের নাম নেইমার জুনিয়র। বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদের পর আর কখনোই মসৃণ হয়নি নেইমার পথ চলা। ইনজুরির আলিঙ্গনে 7 ম্যাচেই ক্যারিয়ারের শেষ সৌদির ক্লাব আল হিলালে উল্টো পথে হেঁটে সেলেসাও তারকার গন্তব্য এখন শৈশবের সান্তোস। মেসি, রোনালদো, নেইমার ক্যারিয়ারের শুরুতে এমনই উজ্জ্বলতায় ভরা এক নক্ষত্র ছিলেন নেইমি। মেসি, রোনালদোর সাথেই উচ্চারিত হতো তার নাম। 2013 সালে সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। বিশ্বসেরা ক্লাবে খেলে 4 বছরে নিজেও হয়েছিলেন বেশ পরিপক্ক। জিতেছিলেন 2টি লা লিগা শিরোপা, 3টি কোপা দেল রে এবং 1টি চ্যাম্পিয়ন্স লিগ। 2017 সালে ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে 222 মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে চলে যান নেইমার। রাখেননি লিওনেল মেসির অনুরোধও। পরবর্তীতে পিএসজিতে গিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বিভিন্ন সময়ে ঝামেলায় জড়াতে হয়েছে নেইমারকে। 2023 সালে ভালোবাসার শহর প্যারিসের সাথে বিচ্ছেদের গল্প লিখে প্রায় $10.4 কোটি বিশাল চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে মাত্র 1 বছরের ব্যবধানে সেই অধ্যায়েরও ইতি টানতে হলো ইনজুরির আলিঙ্গনে থাকা ব্রাজিল ফুটবলের জাদুকরকে। আল হিলাল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা আর ভবিষ্যতের জন্য শুভকামনা। সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের চেয়েও বড় লড়াইটা চোটের সঙ্গেই করেছেন 32 বছর বয়সী নেইমার। আল হিলালের হয়ে খেলেছেন মাত্র 7 ম্যাচ। অর্জনের খাতায় বেড়েছে শুধুই ব্যাংক ব্যালেন্স। গুঞ্জন ছিল মধ্যপ্রাচ্যের অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমাবেন নেইমার। পরে অবশ্য নাম আসে তার শৈশবের প্রথম ক্লাব সান্তোসেরও। সব ঠিক থাকলে শৈশবের ডাকেই সাড়া দিতে যাচ্ছেন সেলেসাও তারকা। ব্রাজিলের ক্লাব সান্তোস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে তাদের আশা নেইমার ঘরেই ফিরবেন। বার্সা ছেড়ে যাওয়ার পর নেইমারের ক্যারিয়ারটা আর মসৃণ হয়নি। স্বদেশী কিংবদন্তি রোমারিওর সাক্ষাৎকারে নেইমার সম্প্রতি স্বীকারও করেছেন তার ফুটবল যাত্রায় ইগো, হিংসা এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলেছে। নেইমার নিজেও জানেন সময়ের সাথে দৌড়ে না পারায় তাকে হাঁটতে হচ্ছে উল্টো পথে। সেই পথ যে নেইমারময় নয় সেটা তো বলাই যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। তারুণ্যের উৎসবে বিকেএসপি প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে 6ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স কম্পিটিশন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সকল বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। 2 দিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় 150 জন অ্যাথলেট 25টি ইভেন্ট 75টি পদকের জন্য মুখোমুখি হবে। বিকেএসপির অ্যাথলেটদের সাথে অন্যান্য জেলার যে সমস্ত অ্যাথলেটদের বিশাল বড় গ্যাপ, বিশাল বড় ডিফারেন্স। সেখান থেকে ভালো কিছু উত্তরণের উদ্দেশ্যে অবশ্যই আপনাদের অ্যাথলেটিক্স ফেডারেশন শুরু করে দিয়েছে। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রাক্তন অ্যাথলিট আছেন, কোচেস আছেন, জাজেস আছেন। তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে চাই। কাজে লাগিয়ে সবার সাথে মিলে একসাথে দেশের যে অ্যাথলেটিক্স, এই অ্যাথলেটিক্সকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।